সাথে আছেন আপনাদের সবার প্রিয়, আমার খুব পছন্দের একজন মানুষ, সঞ্চিতা রাখি। শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল। খুব সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের খুব পছন্দের মানুষ। অবশ্যই পছন্দের মানুষ, সুন্দর মানুষ, সুরের মানুষ, তো তার তো পরিচয়টা আসলে ছন্দতেই হওয়া উচিত। তো অন্যান্য সব দিন এক, যদি যারা রবীন্দ্রনাথের চর্চা করেন তাদের জন্য প্রতিটি দিনই আসলে একটা উৎসব, কিন্তু আজ 25শে বৈশাখ, এটাকে কিভাবে উদযাপন করা হয়? এটাকে তো অনেক ছোটবেলা থেকেই এমন একটা আবহে বড় হয়েছি, কাজে এই দিনটা এলে মনে হয় আমার খুব কাছের, আবার খুব প্রভুস্থানীয় একজন মানুষ, আবার নিজের মানে ভেতরের মানুষটা, তার আজকে জন্মদিন। হ্যাঁ, কাজেই এটা খুব নিজের, আমার মাঝে মাঝে মনে হয় এটা নিজের জন্মদিনের থেকেও অনেক বেশি। বাহ, চমৎকার। সঞ্চিতা রাখি, আজ যেদিনে আমরা তার জন্মদিন উদযাপন করছি, বিশ্বে একটা সংকটময় পরিস্থিতি পার করছে, অন্তত আমাদের এই উপমহাদেশে, যে উপমহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এবং কবিগুরুর সেই প্রাসঙ্গিকতা বিচারে যদি সমসাময়িক বাস্তবতা এবং সমসাময়িক শান্তি, বিশ্ব শান্তির কথা আনি, তিনি বারবার শান্তির বার্তা দিয়ে গেছেন তার প্রত্যেকটা সৃষ্টিতে। আজ এবারের জন্মদিনের উদযাপন তাই কেন ব্যতিক্রম মনে হয় আপনার কাছে? কেন স্পেশাল মনে হয় এবারে তো স্পেশাল তেমন কিছু দেখছি না। মানে আরো আমার মনে হচ্ছে আরো বেশি করে আমরা আমাদের দেশে অন্তত উদযাপন করছি। হ্যাঁ, আর এই রবি ঠাকুরের গানগুলো তো সবই প্রার্থনার গান, সবই আশার গান। তো চারিদিকে আমরা যেই পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এই গানের মাধ্যমেই যতটুকু স্বস্তি খুঁজে নেওয়া যায়। এমন কোন গান আছে, এখন প্রত্যেকের শিল্পীর কাছে নিশ্চয়ই তার অনেক অনেক গান তার পছন্দের, মনের কাছে, কিন্তু এমন কোন গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা যখনই মন খারাপ হয় প্রথমেই সেই গানটা গুনগুন করে চলে আসে? গুনগুন করে চলে আসে, বিশেষ করে পূজা আর প্রার্থনার গানগুলোই চলে আসে। শুনতে পারি আমরা দু একটি এখন? হ্যাঁ, এখন প্রার্থনা দিয়ে শুরু করব। চারিদিকে যেমন উৎসব চলছে রবীন্দ্রনাথকে নিয়ে, হ্যাঁ, বিশ্বের মধ্যে একটা অশান্তিও বিরাজ করছে, সবকিছু মিলিয়ে শান্তি যেন আসে, এটাই প্রার্থনা। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অমূল্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এই আনন্দধারা আনন্দর বার্তা নিয়ে আসুক, শান্তির বার্তা নিয়ে আসুক, এটাই আসলে আমাদের সকলেরই সবসময়কার চাওয়া। এই বছর আসলে কি কি আয়োজন হচ্ছে? এই বছর প্রত্যেক বছরই হয়, এই বছর বিশেষ কিছু নয়। রবীন্দ্রনাথকে স্মরণ, রবীন্দ্রনাথকে নিয়ে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই দিনগুলোতে বাঙালি আরো বেশি করে উজ্জীবিত হয়। এবং বিষয়টা তো এমন হয়নি সঞ্চিতা রাখি যে শুধু 22শে শ্রাবণ বা 25শে বৈশাখে আমরা রবীন্দ্রনাথকে আটকে ফেলেছি, এর বাইরে তার যে বিচরণ ছিল তা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে, ইউটিউব কিংবা সোশ্যাল নেটওয়ার্কের দু একটি কন্টেন্টে আটকে যাচ্ছে, এমন হয়েছে কি? নাকি চর্চা আগের চেয়ে বেড়েছে? চর্চা আগের থেকে বেড়েছে,
আমার মনে হয় ক্রমশ বাড়বেই। আর আজকের এই বিশেষ দিনে আমি আরও বেশি আশাবাদী থাকি, এবং আমি সারা বছরই কিন্তু হয় সংস্থার এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং আরও যারা রবীন্দ্র চর্চা, শুধু গান নয়, কবিতা, সমস্ত কিছু তো চর্চা চলছে। এখন স্কুলে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, ইউনিভার্সিটিতে উৎসব চলছে, সঙ্গীত উৎসবও চলছে, আর সরকারিভাবেও তো শিল্পকলায় বড় করে অনুষ্ঠান হচ্ছে, এবং বিটিভি সব দিক থেকে, মানে সরকারি বেসরকারি দুদিক থেকেই তো আমরা প্রচুর উৎসব দেখছি। আর যত বেশি অনুষ্ঠান হবে তত বেশি মানুষ আসবে, তত বেশি মানুষের সম্পৃক্ততা বাড়বে, চর্চা বাড়বে। বাহ, চমৎকার। এই একটা জায়গায় প্রশ্নটা আবার মাথায় ঘুরে দুঃখিত, আমি খুব পেছিয়ে প্রশ্ন করছি হয়তো আজ। প্রাসঙ্গিকতার বিচারে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন উৎসব আয়োজনে এখন অনেক বেশি ব্যাপ্তি পেয়েছেন, জীবনের দর্শনে কি তাকে ঠিক সেভাবে জায়গা দিতে পারছি, নাকি আমরা ক্রমেই ব্যস্ত হচ্ছি, ক্রমেই বৈষয়িক হচ্ছি এবং রবীন্দ্রনাথকে শুধুমাত্র উদযাপন আর উৎসব কেন্দ্রিক করে ফেলছি, এমন কি হচ্ছে? না, রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে সব উৎসবটা এবং অনুষ্ঠানটা যেন বাড়ে, কারণ উৎসব এবং অনুষ্ঠানের মাধ্যমে মানুষের একত্রিত হওয়া, মানুষের মিলন, এবং মানুষ আরও বেশি উৎসাহী হয়, প্রফুল্ল হয়, এবং সঙ্গীত চর্চা, কবিতা চর্চা, নাটক, এই সমস্ত মানুষের সত্যি মননটাকে তৈরি করে এবং মানুষ হিসেবে তৈরি হতে আরও বেশি সাহায্য করে। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান এবং আমাদের যে বাংলা সঙ্গীত, বাংলা সাহিত্য, সমস্ত কিছুতে আমরা যেই কবিগুলোকে পাই সেগুলো শুধু গান নয়, চরিত্র গঠনে একটি বড় ভূমিকা রাখে। কাজেই আমার মনে হয় না যে শুধু উৎসবেই আমরা খুব বেশি চর্চা করি বা খুব বেশি অনুষ্ঠান হয়, সারা বছর ব্যাপী অনুষ্ঠান হয়। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের গান শোনার দর্শক কিন্তু সেটা কম, কিন্তু এটা কম, কিন্তু এক একটা উৎসবে আপনি যখন যাবেন, আমি তো দেখি যে প্রচুর অংশগ্রহণকারী এবং শ্রোতা, বসার জায়গা পাই না আমি, শ্রোতাও আছে, এবং এখন যারা গান করছে শেখার আগ্রহ আমি কিন্তু খুব দেখছি। বাহ, নিশ্চয়ই না। আমার প্রশ্নটা ছিল ওই জায়গাটাতে যে তার যে জীবন দর্শন, এর প্রতিফলন জীবনে ফেলতে পারছি কিনা আমরা, নাকি শুধুমাত্র ওই যে উৎসব আয়োজনে তাকে উৎসর্গ করছি? হ্যাঁ, এটা একটা মানে কঠিন একটা জায়গায় আপনি প্রশ্নটা করেছেন, এবং খুব মানে প্রাসঙ্গিকও বটে। আসলে এই মানে রবীন্দ্রনাথের গানকে জানা এবং বিশ্বকবির ভাবধারাটা বোঝার জন্য আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাশাপাশি পারিবারিক একটা আবহ দরকার পড়ে। আর সর্বোপরি আপনি যেন কি বলছিলেন? আমি বলছিলাম যে আমাদের তার দর্শন আমাদের জীবনে প্রভাব ফেলছে কিনা, নাকি শুধুমাত্র যারা চর্চা করছে তাদেরকে এটা একটু ভাবার বিষয়। আমার মনে হয় যারা শীর্ষস্থানে আজকে আছেন তারা প্রত্যেকেই তার দর্শনকে ফলো করছে, প্রচুর স্টুডেন্ট তৈরি করছে তারা। আচ্ছা, যদি মন কখনো বিক্ষিপ্ত হয় তখন কোনো গান আছে যেটা আমার মনটাকে শান্ত করবে? প্রার্থনার পূজা পর্যায়ে অথবা ভাবেরও হতে পারে। হ্যাঁ, উত্তরটা দিয়ে একটা গানটা আমরা হ্যাঁ, আমরা শুধু গান শুনতে যাচ্ছি। আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, প্রেম পর্যায় থেকে করি। নিশ্চয়ই। আমরা প্রেমে বিরহে প্রার্থনায় সবসময় তো কবিগুরুর গান মনে মনে কিছু না কিছু হলেও বাঙালির প্রত্যেকের মধ্যে কিন্তু গুনগুন করেই। বিরহ আমি এখন যেটা করব সেটা বিরহ, কিন্তু বিরহটা আমার মধুর, সেই প্রসঙ্গে বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীরাহীন উঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, ভরি দিয়া পূর্ণিমা নিশা অধীর
বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। ঠিক আছে, যেমন করে আসলে জুবাইর বলছিল যে আসলে রবীন্দ্রনাথের গান থেকে আসলে আমাদের জীবন দর্শনটা আসলে আমরা কি পাইছি, বিরহর যে ব্যাপারটা, প্রেমের যে বেদনার যে ব্যাপারটা, সেটা যে আসলে মধুর হতে পারে এবং সেই বিরহটা যে আসলে আমাকে মানুষ হিসেবে আরো বেশি উজ্জীবিত করতে হ্যাঁ, পারে। উজ্জীবিত না হলেও অ্যাটলিস্ট আমাকে উজ্জীবিত না হলে বলে উজ্জীবিত রুলিয়া, উজ্জীবিত। ধীর করবে, সেটাও কিন্তু আসলে একদম একদম একদম। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কষ্টটাকে শক্তি করতে সব জায়গাতে, বাধাও যখন আসবে, কোনো কিছুর মধ্যে আমরা মানে একদম ডুবে আছি, কিছুই হচ্ছে না, কিন্তু সেই সমস্ত কষ্টগুলো যেন আমার শক্তিতে রূপান্তরিত হয়। চমৎকার। এই ছোট্ট একটা কথা মনে রাখলেই সমস্ত দর্শন আর কিছুই লাগে না। এই যে উদযাপন, এই যে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চর্চা কিন্তু যত যার সাথে কথায় সবাই কিন্তু বলেন যে চর্চা আসলে বাড়ছে, যে স্কুলে যারা আছে তাদের মধ্যে আগ্রহটা কতটুকু, কারণ বাংলা শব্দগুলো তো নিশ্চয়ই তাদের জন্য কঠিন, হ্যাঁ, এটার কি অর্থ তারা বুঝতে পারে? বড়রাই মানে আমরা এখন আমি- অনেকে বুঝতে পারি না। আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, কারণ সেখানে ওই যে দায়িত্বটা তো আমাদেরই বেশি, আমাদেরই বারবার করে বলা। যখন ছোট ছিলাম তখন তো আসলে এগুলো কিছুই বুঝতাম না, ওই বাবা মাই ধরে ধরে বাবা মাই বলে বলে এইটা একটু দরকার, পারিবারিক মানে পারিবারিক এই আবহটা খুব দরকার। এবং বাবা মা কি চাইছে, বাবা মা কি পড়াতে চাইছে, বাবা মা কি শোনাতে চাইছে, সেটার উপরে কিন্তু আমাদের জেনারেশন নির্ভর করছে। একদম। হ্যাঁ, কাজেই আমাদেরকে বেশি সচেতন হতে হবে বাবা মাকে। এবং আমরা এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সময় দিই না। আমরা কি শুনছি, কি বলছি, কি পড়ছি, এই প্রত্যেকটা বিষয় খুব ম্যাটার করে। নিশ্চয়ই, মানে খুব স্বাভাবিকভাবে শৈশবে জোর করে যা করানো হয়েছিল, যার অর্থ বুঝিনি, এখন যত পরিণত হচ্ছে রবীন্দ্রনাথ এখন তত বেশি আপন হচ্ছে। হ্যাঁ, সব কিছুই কিন্তু তাই না, তখন বুঝিনি, এখন বুঝতে পারছি, বা তখন কাজে লাগেনি, এখন কিন্তু ভীষণভাবে কাজে লাগছে, তাই না? ওই যে বাবা কি শুনতেন, মা কি পছন্দ করতেন, এখন কিন্তু সেগুলো বুঝতে পারছি, তাই না? প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। ঠিক, একটা গান শুনতে পারি আমরা এখন? অবশ্যই। যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বনে কুল মিলেছে, আমি তো নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বনে কুল মিলেছে, আমি তো নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বনে কুল মিলেছে, আমি তো নাই। মেঘ বলেছে যাবো যাবো।
রবীন্দ্রনাথের গানের যে বৈচিত্র্য এবং তার যে বিষয়বস্তু যে বিস্তৃতি, সেটা আসলে ঋতু থেকে শুরু করে উৎসব, জীবনের জ্ঞান থেকে, দর্শন থেকে শুরু করে স্রষ্টার প্রতি ভক্তি। একদম। এবং সবচেয়ে বড় বিষয় কি, বৈজ্ঞানিকভাবে রনি আমরা যদি শব্দ তরঙ্গের প্রভাব মানব দেহের উপর চিন্তা করি, রবীন্দ্রনাথ ঠাকুরের যেই গানগুলো তিনি সৃজেছেন কি চমৎকার আবেশ তৈরি করে, একটা ধীরস্থির একটা কামনেস তৈরি করে, খুব স্বাভাবিকভাবে সেই স্বরকম্পন দেহে বা মনোজগতে যে প্রভাব রাখে সেই প্রভাব একটা প্রশান্তি এনে দেয় না? এবং এটা খুব রিসেন্ট একটা রিসার্চে বলা হচ্ছিল যে আসলে আমি যে ধরনের শব্দ শুনবো, আমি যে ধরনের শব্দের চারপাশে থাকবো, বিকজ এই গান হচ্ছে এক ধরনের প্রার্থনা এবং এটা আসলে একটা থেরাপিউটিক। তো যে মানে গানের শব্দ আসলে আমার জীবনটাকে গঠন করে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে ফিরবো। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখনই আসে প্রাসঙ্গিকতার বিচারে কুষ্টিয়ার প্রসঙ্গ কিন্তু আমাদের সামনে আসে। আমরা এই পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে কুষ্টিয়ার কুঠিবাড়িতে যে আয়োজন চলছে সেখান থেকে আপনাদের ঘুরিয়ে আনতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবায়ের এবং রুনিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুরপাড় এবং বকুলতলা থেকে আপনাদের এই শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি ঠিক কবিগুরুর যে কুঠিবাড়ি সেখানে রয়েছে। আসলে ১৬৪তম যে জন্ম জয়ন্তীর উৎসব, সেই উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেহেতু এখনো সকাল, আর কিছুক্ষণ পরের থেকেই যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন এবং কবি প্রেমী যারা রয়েছেন তারা আসতে শুরু করবেন। আজকে এই সংস্কৃতি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তার আসার কথা ছিল, তিনি যে কোনো কারণে আসতে পাচ্ছেন না, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। যে কারণে আসলে এই কবির যে বাড়ির প্রাঙ্গণ, এই কুঠিবাড়ির আঙিনায় কিন্তু আরো কয়েকদিন আগের থেকেই বেশ সুন্দর করে সবকিছু সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ যেন এবার জাতীয়ভাবেও এই কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে এই জন্মজয়ন্তীর উৎসবকে দেশের আরো অন্যান্য জায়গাতেও হচ্ছে, কিন্তু কুষ্টিয়াতেও এবার একটু বেশি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু করা হয়েছে। আর আমরা একটু কথা বলবো আসলে এখানে যিনি দায়িত্বে আছেন, আমাদের এখানকার কাস্টোডিয়ান কুঠিবাড়ির আলামিন ভাই আছেন। ভাই, আজকের প্রস্তুতিটা সম্পর্কে যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এখন আমাদের প্রস্তুতি একেবারেই শেষ। আপনারা দেখছেন চারিদিকে সাজরব। আমরা শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি যখন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। আর এই অনুষ্ঠান উপলক্ষে আমরা দর্শনার্থীদের যে সার্বিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে ৩ স্তরের নিরাপত্তা সাজানো হয়েছে এবং আগত দর্শনার্থীদের যাতে নির্বিঘ্নে অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন, বৈরী আবহাওয়ার কারণেও যাতে কোনো প্রবলেম না হয়, এজন্য আমরা এখানে একটা ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করেছি। আবার যদি আপনারা জানেন যে এই বৈশাখ মাসে যদি প্রচণ্ড তাপদাহ থাকে, এজন্য তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তার মানে আমি বলতে পারি যে এইবারের এই অনুষ্ঠানটি একটি ভিন্ন আমেজে হচ্ছে। এখানে চারিদিকে আমি যে দর্শকদের সাড়া দেখতে পেয়েছি, সবাই একটা অধীর আগ্রহে আছে কখন এই অনুষ্ঠানটা শুরু হবে। আমি আশা করি এইবারের অনুষ্ঠানটি গত যে কোনো সময়ের চেয়ে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাই, শুনছিলেন আসলে প্রস্তুতি সম্পর্কে, এবং এখানে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠান মালাটাও সাজানো হয়েছে। অর্থাৎ আপনার আলোচনা রয়েছে এবং সন্ধ্যার পরেই কবির যে গান এবং যে নাটকগুলো রয়েছে সেগুলো কিন্তু মঞ্চায়িত হবে। সেই মঞ্চও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং যারা জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যেসব রবীন্দ্র সঙ্গীত শিল্পী রয়েছে তারাও কিন্তু এতে অংশগ্রহণ করবে এবং স্থানীয় বা বাইরের থেকেও অনেক দর্শনার্থী কিন্তু আসেন শুধুমাত্র এই কবির জন্মজয়ন্তী অর্থাৎ ২৫শে বৈশাখ নিয়ে এই কবিকে জানতে বুঝতে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রেমের কবি, এবং এই এবারকার অনুষ্ঠানের প্রতিবাদ্য বিষয়টিকে সাজানো হয়েছে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যেভাবে সম্পৃক্ত হয়ে গেছেন, তিনি এই যে জমিদারির কার্যক্রমের জন্য তিনি আসলেও এবং এই যে একেবারে নিখাদ বাংলা ও বাঙালির সঙ্গে তিনি যেভাবে মিশে আছেন, কেউ বলে প্রেমের কবি, কেউ বলে সাম্যের কবি, কেউ বলে আসলে যে প্রতিবাদী কবি। অর্থাৎ তিনি তার যে বাণী দিয়ে গেছেন, তার যে কবিতা, তার যে সৃষ্টি, এবং শুধুমাত্র এই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু না, কুষ্টিয়ার মাটি কিন্তু আরও অনন্য হয়েছে, আরও ধন্য হয়েছে, যাদের কারণে সেই লালন ফকির কিন্তু
এই কুষ্টিয়ার, এবং তার সঙ্গেও এই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছে, কথা হয়েছে। গগনহর করা, যিনি এই যে জাতীয় সঙ্গীতের যে সুরকার, যে সুর যেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা সেই সুর সম্পর্কে তিনি ধারণা নিয়েছিলেন, যে সেটিও কিন্তু গগনহর করা, তিনিও কিন্তু কুমারখালী, কুষ্টিয়া কুমারখালী উপজেলারই। অর্থাৎ এই কুমারখালী এবং কুষ্টিয়া বা ওই সেই সময়কার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যদি একটু বলতেই হয়, ছোটবেলা থেকেই তিনি যখন তার পরিবারে বেড়ে উঠেছেন, অর্থাৎ আমরা কথায় কথায় কিন্তু বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোটবেলার বেড়ে ওঠা এবং সেই ঠাকুর পরিবারের যেসব জ্ঞানীদের উপস্থিতি ছিল, এবং সেখান থেকে যে তিনি যে সঙ্গটি পেয়েছিলেন, যে জ্ঞান আহরণ করেছিলেন, সেই জ্ঞানটা আসলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞানী নয়, অনেক জ্ঞানীদের উপস্থিতিতে বস্তু, সেখান থেকে যে আহরিত জ্ঞান, সেটা কিন্তু তার মধ্যে ছোটবেলার থেকেই পরিলক্ষিত হয়েছিল, এবং সেটি কিন্তু তিনি ধারণ করেই বিকশিত করেছিলেন। এবং এই কুষ্টিয়া শিলাইদহ কুটিবাড়ি বসেই রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু গ্রন্থ তিনি রচনা করে গেছেন। সেখান থেকে আসলে মূল যে দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, প্রযুক্তি বিভ্রাটের কারণে এত চমৎকার জায়গার বিস্তারিত হয়তো আপনাদের দেখাবার সুযোগ আমাদের হলো না। আমাদের এই যে কুঠিবাড়ি থেকে যখন ঘুরে আসলাম, এই যে বাংলার মাটিতে বারবার বারবার রবীন্দ্রনাথের ফেরত আসা, এবং বাংলার মাটি এবং বাতাস কিন্তু তাকে অন্য এক সুর এবং অন্য শব্দ দিয়েছে। হ্যাঁ, কবিগুরু তো প্রথম দেখলেন, এখানে এসে লালনের সঙ্গে পরিচয় হয়েছে, এখানে লোকগানের সঙ্গে কবিগুরুর পরিচয় হলো, বাউল গানের সঙ্গে পরিচয় হলো। কাজেই এই যে শহর থেকে এই যে আমাদের দেশে আসা এবং আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশের গান, সেটাই অভিভূত হয়েছেন। এবং এই দেশের টানেই, এই দেশের সৌন্দর্য বলি, এই দেশের গান বলি, লোকগান, বাউল গান, লালন, এই সব কিছুর টানে রবীন্দ্রনাথ কিন্তু বারবারই এসেছেন। মানে শুধু জমিদারি দেখবার জন্য নয়, এই গান, এই দেশের সংস্কৃতিটা নিশ্চয়ই জানার জন্য। ঠাকুরবাড়ির আভিজাত্য একপাশে রেখে তিনি খেটে খাওয়া মানুষের সাধারণ জীবন দেখেছেন, জীবন সংকটগুলো দেখেছেন, সংগ্রাম দেখতে চেয়েছেন, মাঠের সংগ্রাম দেখেছেন, তাদের উন্নতি চিন্তায় একদম। এবং শুধু তাই না, তাদেরকে তার সৃষ্টিশীল কাজে জায়গা করে দিয়েছেন যেন তাদের বিশ্বায়ন করা যায়। কি চমৎকার একটা ব্র্যান্ডিং। যাই হোক, এই প্রসঙ্গ যেহেতু চলে আসলো, লোক, হ্যাঁ, এটা শুনতে চাই বাউল গানের। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রভাব কিন্তু আছে আমাদের জাতীয় সঙ্গীতেও। আমরা জানি যে সেটাও কিন্তু বাউল গান থেকেই অনেক ইন্সপায়ার্ড হওয়া। বাউল গানেরই সুরটা একেবারেই বাউল গানের, শুধু কথাগুলো রবীন্দ্রনাথের। একদম। যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখন বলছি, তার কাছারি বাড়ির কথা না বললেই না। আমরা একটু সিরাজগঞ্জের শাহজাদপুরে আপনাদের নিয়ে যেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে নিঃসন্দেহে খুব স্বাভাবিকভাবে আজ বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে। কাছারি বাড়ি, সেই আনুষ্ঠানিকতা আপনাদের একটু জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে নানা আয়োজন। এটি দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন। সাজসরব পুরোটাই কিন্তু কাছারি বাড়িতে, অনেকটাই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আজকে রবীন্দ্রনাথের সেই 164তম জন্মবার্ষিকী পালন করা হবে। কি কি থাকছে 3 দিনব্যাপী? জানবাগার কাছে যিনি কাস্টেডিয়ান রয়েছেন তার সাথে 3 দিনব্যাপী কি কি আয়োজন থাকছে আপনাদের?
কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরে আজ সকাল 10টা থেকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং বিকেলবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী 2 দিন 9 এবং 10ই মে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আসলে এখানকার অনুষ্ঠানগুলো হবে, থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু অনেকটা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে এই অনুষ্ঠানগুলো করবে। 3 দিনব্যাপী যে আয়োজনগুলো থাকবে সেই আয়োজনের মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রাখবেন এবং পাশাপাশি রবীন্দ্রনাথকে নিয়ে আসলে এই অঞ্চলের মানুষ কীভাবে। ধন্যবাদ সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শাহাদাতপুরের ঐতিহ্যবাহী কাছারি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যে 3 দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষার নিয়োগে মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশে এখানে ইউনিফর্ম পরে এবং সিভিলে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত করা হয়েছে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে এবং আমরা 3 দিন অনুষ্ঠানমালা আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সচেষ্টভাবে কাজ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে চাচ্ছি, এখানকার শিক্ষকরা রয়েছেন, শিক্ষকদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই যে আসলে রবীন্দ্রনাথকে আগামী প্রজন্মের কাছে আপনারা শিক্ষক সমাজরা কিভাবে তুলে ধরছেন? ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে আমাদের রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আমাদের নতুন প্রজন্ম তারা উজ্জীবিত, এই কারণে আমরা আমাদের প্রাণের দাবি ছিল আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেটা আমরা পেয়েছি এবং প্রত্যেক বছর আমাদের অনেক চমৎকার করে 3 দিনব্যাপী আয়োজন হয়। সে আয়োজনে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু শেখে এবং গুণীদেরকে কীভাবে কদর করতে হয় সেটাও জানতে পারে। আমরা চাই যে রবীন্দ্রনাথ আমাদের সমাজে যেভাবে সমস্ত ক্ষেত্রে জড়িত আছে, আমরা চাই সেখান থেকে আদর্শ নিয়ে আমরা সামনে যেন আরো ভালোভাবে পথ চলতে পারি, আমাদের নতুন প্রজন্ম যেন আরো ভালোভাবে বিকশিত হতে পারে। অবশ্যই আসলে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সিরাজগঞ্জের এই কাছারি বাড়িতে তিনি গল্প, কবিতা, প্রবন্ধ লেখেননি, তিনি আসলে মূলত এখানে জমিদারিত্ব প্রথম চালু করেছিলেন। তিনি প্রথম চালু করেছিলেন কৃষি ঋণ। এই অঞ্চলের মানুষের মাঝে আসলে সেই কৃষি ঋণ দিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষকে গোচরণ ভূমি দান করে গেছেন, যেখান থেকে কিন্তু প্রতি বছর এখানে প্রতিদিন হাজার হাজার গরু কিন্তু এখান থেকে লাখ লাখ লিটার দুধ উৎপাদন হয়, যেটি কিনা বাংলাদেশের ব্যাপক চাহিদা মিটিয়ে থাকে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কর্মযজ্ঞ নিয়ে আসলে তার স্মৃতি বিজড়িত এই শাহজাদপুর এবং সিরাজগঞ্জের মানুষ কিন্তু আজকে এখানে আসবেন এবং তার দিনব্যাপী এবং 3 দিনব্যাপীতে আয়োজন হবে, সেই আয়োজনে তারা অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্রনাথ কিন্তু তারা ভিন্নভাবে এখানে আজকে স্মরণ করবেন এবং উপস্থাপন করবেন তার বিভিন্ন কর্মকাণ্ড। আসলে দিনব্যাপী যে অনুষ্ঠানগুলো থাকবে, প্রিয় দর্শক আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা আসবেন এবং 3 দিনব্যাপী রবীন্দ্র কাছারি বাড়িতে যে আয়োজনগুলো সেই আয়োজনে অংশগ্রহণ আপনারাও করতে পারবেন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেলকে। কাছারি বাড়ির দাওয়াতও পেয়ে গেলাম রুবেলের মাধ্যমে। নিশ্চয়ই 3 দিন ব্যাপী এই আয়োজনে যারা সময় সুযোগ পাবে যুক্ত হবে এবং রবীন্দ্রনাথের অনেকগুলো চরিত্র কিন্তু আমরা জানি। এই যে গোয়ালা রবীন্দ্রনাথের কথা আমরা শুনছিলাম খুব স্বাভাবিকভাবে, এবং কৃষকদের তিনি সবসময় উদ্বুদ্ধ করেছেন আধুনিক কৃষিতে, উদ্বুদ্ধ করেছেন অর্থনীতির যে মূল কাঠামোটাতে আসতে। তিনি ব্যাংক চালু করেছিলেন একটি, চমৎকার। যাই হোক, অনেক প্রাসঙ্গিকতায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক, যেটা দিয়ে বিজনেস হবে এবং যেটা দিয়ে মানুষ আর্ন করতে পারবে সবকিছু। এখন এই যে মৃৎশিল্পে আমাদের যে কাপড়ে যে পেন্টিং, তুলির যে কাজগুলো, হ্যাঁ, এই যে সূক্ষ্ম যে শিল্পগুলো, কাঁথার যে কাজগুলো, সেগুলোকে আমাদের মায়েরা, আমাদের ঠাকুমারা, এই যে তারা আমাদের এর আগের জেনারেশন, তার আগে যে কি কাজগুলো করতেন, তারপরে এই যে এটাকে প্যাচ ওয়ার্ক, এই কাজগুলোকে কিন্তু রবীন্দ্রনাথ অন্যভাবে দেখলেন যে না, এগুলো দিয়েও কিন্তু অর্থনীতির মূল কাঠামোতে তাদের নিয়ে আসা যায়। কি চমৎকার এই ভাবনাগুলো থাকুক অকৃত্রিম, অপরিবর্তিত হয়ে। ধন্যবাদ সঞ্চিতা আখি যুক্ত হওয়ার জন্য। আপনাকে যেতে দিচ্ছি না, একটা গান শোনার এখনো বাকি আছে, তবে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনাদের যে কারো জীবনে যে কোনো প্রসঙ্গ যেভাবে প্রাসঙ্গিক সেভাবেই রাখবেন, তবে একটা বিষয় শুধু মাথায় রাখা জরুরি, তা যেন ইতিবাচক হয়। ইতিবাচকতাই মূল লক্ষ্য। আজকের দিনটা সেই ইতিবাচকতাতেই থাকুক আর সুর আপনাদের মনকে ছুঁয়ে যাক। শেষ গান শুনছি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সব
সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পালে কার পালে।